নমস্কার, সুপ্রভাত, স্বাগত সিটিভিএনে। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচিস্মিতা। শুরু করছি এডুকেশন অনলাইন। প্রত্যেক দিন এই সময় এডুকেশন নিয়ে আমরা পড়াশোনা করি। নিঃসন্দেহে কোনো একটি বিশেষ সাবজেক্ট, কোনো একটি বিশেষ ক্লাস নিয়ে আমরা পড়াশোনা এগোই এবং সেরকমই অন্যান্য দিনের মতো আজও আমরা পড়াশোনা এগোবো। তবে আজকের আমাদের বিষয় ইংলিশ। ক্লাস 8 এবং 9 এই দুটি ক্লাসের ইংলিশ নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তবে কোন লেসনটি পড়ানো হবে সে বিষয়ে আসবো, তার আগে একটু জানিয়ে দিই আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, কারণ যিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন তিনি অতি পরিচিত মুখ। বহুবার তোমাদের কাছে এসছে, বহুবার তোমাদের বিষয়গুলি ভীষণ সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্যার পার্থপ্রতিম সরকার, সংস্কৃত কলেজিয়েট স্কুল। স্যার আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। তবে স্যারের কিন্তু আরও একটি পরিচয় রয়েছে। স্যার কিন্তু সাইকোলজি কাউন্সিলর। নিঃসন্দেহে একটা খুব বড়সড় দায়িত্ব এবং এত বড় একটা, আমি অবশ্যই স্যারের কাছে একটু জানতে চাইবো একটা বিষয় যে স্যার একদিকে তো পড়াশোনা, মানে ইংলিশের মতো একটা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টই ভীষণই গুরুত্বপূর্ণ, কিন্তু ইংলিশের মতো একটা সাবজেক্ট এবং তার সঙ্গে এই কাউন্সিলিং, দুটো কী করে ম্যানেজ করেন? দেখুন, দুটো কাজই তো আমার কাছে খুব জরুরি। পড়ানোর মধ্য দিয়ে আমি ছেলেদেরকে চেষ্টা করি শেখাতে, আর কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে চেষ্টা করি যে মানুষেরা আমাদের অসুবিধার মধ্যে রয়েছেন, ডিস্ট্রেসে রয়েছেন, তাদের অসুবিধাটা কাটিয়ে উঠতে সাহায্য করি। তো দুটো কাজকেই ভালোবাসি, হয়ে যায়। বাহ, খুবই সুন্দর। সত্যি যে কোনো কাজকে ভালোবাসলে কিন্তু কাজ এমনিই হয়ে যায়। আজকে বরঞ্চ আমরা পড়াশোনার দিকে এই মুহূর্তে মনোযোগ দিই। তোমরা যারা যারা ক্লাস 8-9-এর স্টুডেন্টরা রয়েছো তারা আমি জানি ইতিমধ্যেই তোমরা টিভি খুলে বসে গিয়েছো। তবে যারা এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছ না তাদেরকে বলি, চিন্তা করার কিচ্ছু নেই। এই সম্প্রচারটি তোমরা ইউটিউব, ফেসবুক দুটোতে গিয়েই দেখতে পাবে। ফেসবুকের তোমরা যদি ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক অর্থাৎ সিটিভিএন বা সিএন এই দুটিতেই তোমরা যদি যাও ফেসবুকের, সেখানে গিয়েই কিন্তু তোমরা এই এডুকেশন অনলাইনের সম্প্রচার সম্পূর্ণরূপে দেখতে পাবে। তাই চিন্তার কিছুই নেই। আমরা বরঞ্চ আজকের লেসনটিতে যাই। আজকে প্রথমে আমরা ক্লাস 8 এবং 9 এই দুটো নিয়ে পড়াশোনা করবো। তবে প্রথমটা আমরা করবো ক্লাস 8 নিয়ে। ক্লাস 8-এর 12 লেসন নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। স্যার আমি কি আপনার কাছে দিয়ে দেবো একেবারে? আমরা শুরু করি। হ্যাঁ, অবশ্যই। Class 8, lesson 12. It's a poem. The title of the poem is Someone, and it's composed by Walter John Delamere. Walter Delamere is primarily known to the readers, particularly the young readers, for his stories, poems, and particularly his creation of a supernatural, a mysterious environment. এই যে বৈশিষ্ট্যটা আমি বললাম, দ্য ক্রিয়েশন অব সুপারন্যাচারাল মিস্টেরিয়াস এনভায়রনমেন্ট, এর মধ্যে আমরা এই কবিতাটি যখন পড়বো দেখতে পাবো যে এলিমেন্ট অফ মিস্ট্রি দ্যাটস হিয়ার। Someone came knocking at my wee small door. Someone came knocking, I am sure. I listened, I opened, I looked to left and right, but not there was a stirring in the still dark night. Only the busy beetle tapping on the wall, only from the forest the screech owl's call. Only the cricket whistling while the dewdrops fall. So I know not who came knocking at all. Now we find there are 1, 2, 3, 4, and 5 stanzas in this poem. It's a small poem, each stanza consisting of 4 lines. 5 stanzas are there. And the poem starts with someone, directly, someone. When we say someone, we are referring to some individual, some person, but we are not specifying that individual or that person. কে কাকে আমরা উল্লেখ করছি সেটা বোঝা যায় না সামওয়ানে, কিন্তু কাউকে যে উল্লেখ করছি কোনো মানুষকে সেটা বোঝা যায়। তো সামওয়ান কেম নকিং অ্যাট মাই উই স্মল ডোর। উই খুব ছোট্ট। সাধারণভাবে এই কবিতাটা পড়তে গিয়ে ছবিটা আমাদের সামনে আসে, ইটস আ রুম, ইটস আ হাউস, মেবি আ হাট উইথ স্মল, ভেরি স্মল ডোর, যেখান দিয়ে ঢুকতে বেরোতে মাথা নিচু করতে হয়। উই স্মল ডোর, খুব ছোট যে আমার দরজাটা, তাতে সামওয়ান নকড, নক করা মানে টক 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 করে নক করা, করাঘাত করা, অর্থাৎ
knocking is a call to open the door. So someone came knocking, it means someone called me by knocking to open the door. Someone came knocking at my wee small door. Someone came knocking. I am sure. আমি খুব নিশ্চিত I দিয়ে বলছেন। The narrator describes my I. আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার উনি বলছেন আমি খুব নিশ্চিত কেউ একজন আমার এই ছোট্ট দরজাটায় কড়া নেড়েছিল, কিন্তু কে নেড়েছিল উনি জানেন না, কে কড়াঘাত করেছিল উনি জানেন না। সেকেন্ড স্ট্যাঞ্জা, I listened, I opened, I looked to left and right, but not there was a stirring in the still dark night. What did he do? He listened to the knocking. He listened to the sound. Then he opened it. I listened, then I opened. তিনি তারপর দরজাটা খুলেছিলেন। I looked to left and right. তিনি দরজাটা খুলে একবার বাঁ দিকে একবার ডান দিকে তাকিয়ে দেখেছিলেন। কেন তাকিয়ে দেখেছিলেন? To find out who actually knocked on the door. কে দরজায় নক করে তাকে দরজা খুলতে বলেছিলেন? To find out that person, the poet, the narrator here, he looked to left and then to right. But not there was a stirring, not, N-O-U-G-H-T, not means zero, no one, কেউ না। Not there was a stirring আলোড়ন, নড়াচড়া, মুভমেন্ট। কিন্তু সেখানে কারোর মুভমেন্ট ছিল না, কেউ ছিলেন না, কাউকে দেখা যায়নি, নড়াচড়া করতে কাউকে দেখা যায়নি। ইন দ্য স্টিল ডার্ক নাইট, সেই রাতটা কেমন? ডার্ক, অন্ধকার, আর কেমন? স্টিল মানে নিথর, যেখানে কোনো মুভমেন্ট নেই। স্টায়ারিং আমরা আগের সেন্টেন্সে পেয়েছি, আগের লাইনে, তার পরের লাইনেই পাচ্ছি স্টিল। এই দুটো হচ্ছে বিপরীত শব্দ, স্টায়ারিং, মুভমেন্ট, অ্যান্ড স্টিল, নিথর। I listened, I opened, I looked to left and right. আমি শুনেছিলাম শব্দ, আমি দরজা খুলেছিলাম, বাঁ দিক ডান দিক দুদিকেই তাকিয়ে দেখেছিলাম। যখন বলছেন দুদিকে তাকিয়ে দেখেছিলাম, এর মানে তিনি সামনে কাউকে দেখতে পাননি। বাট নট দেয়ার ওয়াজ এ স্টায়ারিং, কিন্তু কোনো মানুষের চিহ্ন ছিল না, কারুর নড়াচড়া ছিল না সেখানে। ইন দ্য স্টিল ডার্ক নাইট, সেই কোনো রকম নড়াচড়াহীন নিথর অন্ধকার রাতে। অন্ধকার রাত, দরজায় কেউ কড়া নেড়েছে, তিনি স্পষ্ট শুনতে পেয়েছেন, কিন্তু দরজা খুলে তিনি কাউকে দেখতে পাননি। আমি কবিতাটা পড়া শুরু করার সময় বলেছিলাম ওয়াল্টার ডেলামেয়ার ইজ ভেরি ফেমাস ফর ক্রিয়েটিং আ মিস্টেরিয়াস এনভায়রনমেন্ট। এখানে দেখো মিস্টেরিয়াস এনভায়রনমেন্টের সবগুলো উপাদান রয়েছে। ইটস আ নাইট, ইটস আ ডার্ক নাইট, ইটস আ মিস্টেরিয়াস ইনসিডেন্ট দ্যাট সামওয়ান নকড অ্যান্ড হি ওয়াজ শিওর অ্যাবাউট ইট বাট হি কুডন্ট ফাইন্ড এনিওয়ান। আমরা কবিতাটা যত এগোবে আমরা দেখতে পাবো দিস অ্যাটমসফিয়ার অফ মিস্ট্রি, ইট অ্যাকচুয়ালি ডিপেন্স, আরো গভীর হচ্ছে। Only the busy beetle tapping in the wall. বিটল এক ধরনের পোকা, আমরা বাংলায় বলি গুবড়ে পোকা, কালো বেটে গোলমতো। এই গুবড়ে পোকা, অনলি দ্য বিজি বিটল, ব্যস্ত হয়ে শুধু একটি গুবড়ে পোকা, বিটল, ট্যাপিং ইন দ্য ওয়াল, দেওয়ালে যাচ্ছে যখন সে টক 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 করে আওয়াজ করছে। ট্যাপিং, টক টক করে আওয়াজ করা। ট্যাপিং ইন দ্য ওয়াল। অনলি ফ্রম দ্য ফরেস্ট দ্য স্ক্রিচ আউলস কল। একটা আউল বা পেঁচা, স্ক্রিচ আউল এক ধরনের পেঁচা, তার ডাক, কল ভেসে আসছিল। কেমন তার ডাকটা ছিল? স্ক্রিচ। স্ক্রিচ ইজ লাউড আনপ্লেজেন্ট সাউন্ড, খুব উঁচু জোরালো আনপ্লেজেন্ট সাউন্ড।
সেটা ভেসে আসছিল কোথা থেকে? ফরেস্ট থেকে। খেয়াল করে দেখো, ইন্ট্রোডাকশন অফ ফরেস্ট, মিস্ট্রি, ইন্ট্রোডাকশন অফ আউলস কল, যে কিচকিচ আওয়াজ, খুব জোর, তীক্ষ্ণ, আনপ্লেজেন্ট, জোরালো শব্দ পেঁচার, কোনো শব্দ নেই। দেওয়ালে টপ টপ করে আওয়াজ করছে গুবরে পোকা, আর ভেসে আসছে পেঁচার তীক্ষ্ণ ডাক। কোথা থেকে ভেসে আসছে? ফরেস্টে। কেমন রাত? অন্ধকার কালো রাত। সো উই ফাইন্ড ইটস আ মিস্টেরিয়াস অ্যাটমসফিয়ার। Only the cricket whistling while the dewdrops fall. Dewdrop, যখন শিশিরের ফোঁটা যখন পড়ছে, তখন ভেসে আসছে আরেকটা শব্দ, ক্রিকেট, ঝিঁঝি পোকার হুইসলিং, ঝিঁঝি পোকার ডাক। হুইসল হচ্ছে শীষ ধ্বনি, এখানে ঝিঁঝি পোকার ডাক। ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে যখন টপ টপ করে শিশির পতনের শব্দ। আমরা জানি সকলে, শিশির যখন ঘাসের ওপর পড়ে, গাছের পাতার উপর পড়ে, সে শব্দ এত এত কোমল আমাদের কানে আসতে পারে না, আর মানুষের কান সেটাকে রিকগনাইজ সাধারণভাবে করতে পারে না। কিন্তু শিশিরটা যখন গাছের পাতায় পড়ে জমে যায়, একটু ঘনীভূত হয়, তারপর জল হিসেবে টপ টপ করে পড়ে, সে আওয়াজটা শোনা যায়। Only the busy beetle tapping in the wall, only from the forest the screech owls call, only the cricket whistling while the dewdrops fall. So I know not who came knocking at all, at all, at all. So, সুতরাং, I know not, আমি জানি না, who came knocking, কে এসেছিলেন, কে করাঘাত করেছিলেন দরজায়। ন্যারেটর বলছেন, I know not, at all, at all, at all. At all হচ্ছে আদৌ, আমি আদৌ জানি না কে এসেছিলেন, কে দরজায় করাঘাত করেছেন, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। So, this is the poem. There are 1, 2, 3, 4 and 5 stanzas. আচ্ছা, তা মানে এই পোয়েমটা আপনি বুঝিয়ে দিলেন। এবার আমরা একটুখানি প্রশ্নের বিষয়ে যাব। অবশ্যই স্যার কি বলছেন, স্যারের কাছে কি প্রশ্ন রয়েছে, আমরা একের পর এক যাব। তবে তোমাদেরও বলে দিই যে এই বিষয়ক তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অনায়াসেই করতে পারো। তবে একটা কথা একটু বলি, যে যেহেতু 12 লেসন নিয়ে পড়ানো হচ্ছে, তাই তোমরা অবশ্যই 12 লেসন নিয়েই যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা করো। স্যার কিন্তু রয়েছেন এখানে, স্যার এই বিষয়টাই পড়াচ্ছে। যদি অন্য বিষয় নিয়ে বলো বা অন্য যদি লেসন নিয়ে বলো, তাহলে পরে সেটা একটু অসুবিধা হয়ে যায় স্যারের কাছে। অবশ্যই আমরা অন্যদিন অন্য লেসন নিয়ে আলোচনা করবো, তবে আপাতত আজকে কিন্তু ক্লাস 8-এর 12 লেসন নিয়ে আমরা আলোচনা করছি। তাই এই লেসন নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা দেখো এখানে সরাসরি নাম্বার যাচ্ছে, এখানে ফোন করে তোমরা স্যারের সঙ্গে সরাসরি কথা বলতে পারো। স্যার, আমরা পরবর্তীতে কি পড়ছি? হ্যাঁ, এই কবিতা থেকে, কবিতাটা পড়ার সময় কম্প্রিহেনশনের প্রশ্নগুলো মূলত কভার করে যে জায়গাটা, তোমরা যারা পড়া শুনছো ভালো করে খেয়াল করে দেখো, দেয়ার আর সাম অ্যাক্টিভিটিস। কার অ্যাক্টিভিটি রয়েছে খেয়াল করো ভালো করে। ইটস অ্যাক্টিভিটি অফ সামওয়ান, অ্যাক্টিভিটি অফ দ্য ন্যারেটর, অ্যাক্টিভিটি অফ দ্য বিটল, অ্যাক্টিভিটি অফ দ্য স্ক্রিচ আউল অ্যান্ড দ্য অ্যাক্টিভিটি অফ ক্রিকেট। খেয়াল করে দেখো, আমরা এক এক করে বলি। হোয়াট ওয়াজ দ্য অ্যাক্টিভিটি অফ দিস সামওয়ান? Someone, that the person who is referred to here as someone, that person came to the door of the narrator, he knocked on the door and he went away. তিনটে হলো, he came, he knocked and he went away. Went away কি করে আমরা came কি করে বুঝতে পারছি? Because he knocked রয়েছে এখানে। আর went away কারণ when the narrator opened the door, he didn't find anyone. So when you will describe the activity of someone, if this is the question to you, you will describe that person who is described here as someone. He came to the door, he knocked on the door and he went away. This is the first activity. Now the second activity, and this is the most important activity of the narrator. কবি যখন বলছেন, কবিতাটা যিনি যখন লিখেছেন,
কবিতায় তিনি যখন আই হিসেবে বলছেন, আমরা দ্য পোয়েট হিসেবে বলবো না, আমরা বলি দ্য ন্যারেটর, যিনি কবিতাটা বর্ণনা করছেন আই হিসেবে। তাহলে তিনি কি করেছেন, তার অ্যাক্টিভিটি কি? ফার্স্ট অফ অল হি লিসেন্ড টু দ্য সাউন্ড অফ নকিং। সেকেন্ডলি হি বিকেম শিওর দ্যাট দেয়ার ওয়াজ আ সাউন্ড অফ নকিং। This is important because the time is, it's a dark night, so he has to be sure. He became sure. Number 3, he opened the door. Number 4, he looked to the left and to the right. Number 5, he didn't find anyone. So the activity of the narrator, he listened to the sound, he became sure about it, he opened the door, he looked left and right. Number 5, he couldn't trace anyone. Clear সকলের কাছে? Activity of the narrator. Number 3, activity of the beetle. The beetle was very busy in tapping in the wall. একটি সেন্টেন্সই হবে, there was a beetle, it was on the wall, it was busy in producing the sound tapping. Number 4, the sound of the owl, the screech owl. The owl screeched. Screeching is, তোমরা বুঝতে পারবে স্ক্রিচিং সাউন্ডটা কেমন। কোনো গাড়ি খুব জোরে যেতে যেতে যদি হঠাৎ করে ব্রেক কষে, রাস্তার মধ্যে টায়ারটা ঘষে গিয়ে একটা ক্যাচ করে খুব জোরে আওয়াজ হয় না, দ্যাট ইজ স্ক্রিচিং সাউন্ড। প্যাচার ডাকও তেমনি, খুব জোর, তীক্ষ্ণ এবং আনপ্লেজেন্ট সাউন্ড। দ্য owl screeched. Number 5, the cricket whistled. ক্রিকেট বা ঝিঝি পোকা কি করেছিল? একটা শীষ ধ্বনির মতো শব্দ উৎপন্ন করেছিল। লাস্ট আরেকটি প্রশ্ন এখান থেকে আসতে পারে, হোয়াট ওয়াজ দ্য রিয়ালাইজেশন অফ দ্য ন্যারেটর? তিনি কি বোধ করেছিলেন, তিনি কি বুঝেছিলেন? What did he realize? কি বুঝেছিলেন তিনি? He realized 2 factors. Number 1, he realized that there was certainly a sound of knocking on the door. First of all, he realized there was a sound of knocking on the door, and secondly, he realized, last দুটো লাইন দেখো, I know not who came knocking at all, at all, at all. And he realized that he didn't know the person who knocked on the door. Clear? Activity আমরা পড়লাম, someone, narrator, beetle, screech owl, cricket, and the realization of the narrator. আরেকটি প্রশ্ন এখান থেকে আরেকটি প্রশ্ন আসে, আচ্ছা, সেটা হচ্ছে যে why did the poet in the 4th line he repeated a word thrice and he repeated a phrase thrice in the last line? In the 4th line he repeated thrice the word sure, S-U-R-E, নিশ্চিত হওয়া, and in the last line he repeated at all thrice. Why? কেন তিনি রিপিট করেছিলেন? তোমরা নিজেদের অভিজ্ঞতাতেও জানো, when do we repeat something? কখন আমরা কোনো কিছু রিপিট করি? when we want to emphasize something. আজকে যখন আমি এখানে ক্লাস নিতে আসছিলাম, রাস্তা দিয়ে হেঁটে আসছি, একটা বাড়িতে এক মা বোধহয় সন্তানকে বলছেন দুধ দিয়েছেন পান করে নিতে, আর ছেলেটি চেঁচাচ্ছে, যেমন সব বাড়িতেই হয় আর কি, চেঁচাচ্ছে যে আমি খাবো না, খাবো না, খাবো না। খেয়াল করে দেখো, হি রিপিটেড থ্রাইস, খাবো না। কেন না, ও যে ওই ক্ষুদে মানুষটি, তার যে প্রবল প্রতিবাদ যে আমি খাবো না, এই খাবো না কথাটিকে এমফাসাইজ করার জন্য হি রিপিটেড ইট thrice. And the narrator of the poem, he also repeated the expressions thrice, sure, 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 and then at all, at all, at all. Why? To emphasize the fact that he wanted to give us his message. আচ্ছা, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, তবু বলবো স্যার বোঝাচ্ছেন, যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা করতে পারো। স্যার আমরা কি পরবর্তী প্রশ্নে যাব? হ্যাঁ। আচ্ছা, আমরা এবার এখান থেকে গ্রামারের
অংশে চলে যাব। আচ্ছা আচ্ছা, ক্লাস 8 এবং 9 এই দুটো নিয়ে আমরা পড়াশোনা করছি। 9-এ এখন আমরা যাইনি, ক্লাস 8ই রয়েছি। স্যার বুঝালেন পুরো বিষয়টি, প্রশ্ন নিয়ে আলোচনা হলো। এবার আমরা একটু গ্রামারে চলে যাব। প্রথমে ক্লজ রয়েছে, তারপর ফ্রেজ রয়েছে। তাহলে প্রথমে ক্লজে যাই। আমাদের দুটো প্রশ্ন রয়েছে, ওয়ান ইজ ফ্রম ফ্রেজ, অ্যানাদার ইজ ফ্রম ক্লজ। তোমরা যারা পড়ছো স্টুডেন্ট, তোমরা যারা শুনছো আমার সাথে সাথে কবিতাটা পড়লে শুনছো যারা, ওপেন দ্য পেজ নাম্বার 113 ইন ইয়োর টেক্সট বুক। টেক্সট বুকের পেজ নাম্বার 113, ওপেন দ্য পেজ। In activity 6B, in activity 6C, there are two questions, these two activities. One is from phrase, another is from clause. আমি কোয়েশ্চেনটা একবার বলি। In the following sentences, underline the phrases and state what kind of phrases are they are, and in the following sentences, underline the clauses and state what kind of clauses they are. এই দুটো, অর্থাৎ তোমাদের সেন্টেন্স দেওয়া আছে, তোমাদের আন্ডারলাইন করতে হবে কোন অংশটি ফ্রেজ, কোন অংশটি কি ধরনের ফ্রেজ, কোন অংশটি ক্লজ, কি ধরনের ক্লজ। আমি তোমাদের বলে রাখি, এই লেসন নাম্বার 12-এ আসার আগে তোমরা টেক্সট বইয়ে, তোমাদেরই টেক্সট বইয়ে ইতিপূর্বেই তোমরা শিখেছো ফ্রেজ এবং ক্লজ তাদের কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্য কি। আমরা একবার সেটা বলে নিই, তাহলে তোমাদের এটা করতে সুবিধা হবে। এই জায়গাটা কাকে বলি ফ্রেজ, কাকে বলি ক্লজ। আ ফ্রেজ ইজ আ পার্ট অফ আ সেন্টেন্স, একটি সেন্টেন্সের অংশ। ইট হ্যাজ সাম মিনিং, একটা অর্থ থাকে। আ ফ্রেজ মে বি of a group of words or one word, বেশিরভাগই a group of words হয়। তিনটে বৈশিষ্ট্য বললাম ফ্রেজের। নাম্বার 1, it's a part of a sentence, it has a meaning and it may be consisted of a group of words or one word. আরো তিনটে বৈশিষ্ট্য বলি ফ্রেজের। প্রথম তিনটে হচ্ছে পজিটিভ, যেগুলো আছে। আর এবার যে তিনটে বৈশিষ্ট্য বলবো এগুলো হচ্ছে নেই। কি কি নেই? নাম্বার 1, a phrase doesn't have a subject or an object. ফ্রেজের কোনো সাবজেক্ট বা অবজেক্ট থাকে না। নাম্বার 2, very important এটা, a phrase doesn't have a finite verb. And number 3, a phrase can't be used independently, that is a phrase can be used as a sentence, as an independent sentence. একেবারে স্যার, একটা ফোন রয়েছে, আমরা একটু sure, নিয়ে নিই, আবার তোর বিস্তারিত আলোচনা আমরা আসবো। হ্যালো, কে রয়েছো? হ্যালো, নমস্কার। আমার নাম তিথি কয়াল, আমি হাওড়া জেলা থেকে বলছি। আমি বলো। অষ্টম শ্রেণীর ছাত্রী। বলো। তো আমার প্রশ্ন হলো, হোয়াট ওয়াজ দি নাইট লাইক? এই প্রশ্নটার উত্তরটা আমি জানতে চাই। আরেকবার বলবে? হোয়াট ওয়াজ দ্য নাইট লাইট, এটার প্রশ্নের উত্তরটা জানতে চাই। বিথিকা আরেকবার বলবে? হোয়াট ওয়াজ দ্য নাইট লাইক? দ্য 9 লাইন? হ্যাঁ। ও আচ্ছা, 9 লাইন মানে 9th লাইন যেটা বলছে আর কি। বিথিকা, তুমি কি এই কবিতার 9 নম্বর লাইনের অর্থ জানতে চাইছো? না না, আমি বলছি হোয়াট ওয়াজ দি নাইট লাইক? হোয়াট ওয়াজ দ্য নাইট লাইক? হ্যাঁ। রাতটা কেমন ছিল? আচ্ছা, নাইট লাইক। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। রাতটা কেমন ছিল? ওকে, শোনো বিথিকা। ইট ওয়াজ আ স্টিল ডার্ক নাইট। বিথিকা, আমি তোমাকে বলবো লাইন নাম্বার 1, 2, 3, 4, ইট ওয়াজ 8th লাইন, 9th line, in the still dark night. So here is the word night and there are two adjectives, still and dark. নিথর ছিল, নিস্তরঙ্গ ছিল, কোনো রকম নড়াচড়া ছিল না, and dark. আশা করি বুঝতে পেরেছো বিথিকা তুমি? একদম, যে আলোচনায় আমরা ছিলাম। হ্যাঁ, আমরা গ্রামারের কথা বলছিলাম, আমরা ফ্রেজের বৈশিষ্ট্যগুলো বলছিলাম, and I mentioned 6 features of phrases. তাহলে এই 6টা বৈশিষ্ট্য, এবার ক্লজটা সম্পর্কে জেনে নিই।
ফ্রেজের মতোই a clause is also a part of a sentence, number 1. Number 2, একই রকম ভাবে a clause also has a meaning. Number 3, a clause has subject, a clause has object, a clause has finite verb, a clause can be used as an independent sentence. ফ্রেজের সঙ্গে ফারাক কোথায়? ফ্রেজের মিনিং আছে সেন্টেন্সের পার্ট, ক্লজেও মিনিং আছে সেন্টেন্সের পার্ট। ফারাক কোথায়? ফ্রেজের সাবজেক্ট অবজেক্ট থাকছে না, ক্লজের সাবজেক্ট অবজেক্ট থাকছে, ফাইনাইট ভার্ব থাকছে এবং ইন্ডিপেন্ডেন্টলি সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে। পরিষ্কার? এবার আমরা প্রথমে এই কয়েকটা যে তিনটে সেন্টেন্স রয়েছে তার আমরা এখান থেকে দেখে নিই যে কোনটা কোন এখানে ফ্রেজ কোনটা রয়েছে। হি ওয়ান্টেড টু স্পিক টু হিজ টিচার, হি ওয়ান্টেড টু স্পিক টু হিজ টিচার। হি ওয়ান্টেড, হি সাবজেক্ট, ওয়ান্টেড ভার্ব, টু স্পিক টু হিজ টিচার। এই অংশটা আন্ডারলাইন করো, দিস ইজ দ্য ফ্রেজ। এটা কেমন ফ্রেজ? ফ্রেজ তিন রকম, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজ যে ফ্রেজটি সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, অবজেক্ট হবে প্রেপোজিশন হতে পারে। এই সেন্টেন্সে আমরা দেখতে পাই টু স্পিক টু হিজ টিচার, এই অংশটি কি কাজ করছে? হি ওয়ান্টেড, হোয়াট ডিড ইউ ওয়ান্ট? টু স্পিক টু হিজ টিচার। এই জায়গাটা অবজেক্টের কাজ করছে। দিস ইজ আ নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? বিকজ ইট ওয়ার্কস অ্যাজ এ নাউন, বিকজ ইট ওয়ার্কস অ্যাজ অ্যান অবজেক্ট। হি ওয়ান্টেড to speak to his teacher. To speak to his teacher, this is the phrase and this is noun phrase. Can you noun phrase? Because this is serving the purpose of a noun. Next sentence, at this moment it's raining hard. আমরা কোন রকম সেন্টেন্স বা ফ্রেজ আছে বলেছি? তিন রকম ফ্রেজ। আমরা প্রত্যেকটির একটি করে উদাহরণ নেব। নাউন ফ্রেজ পেয়েছি, এবার এই সেন্টেন্সে দেখা যাক at this moment it's raining hard, খুব বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। at this moment সাবজেক্ট কি? ইট। ভার্ব কোনটা? it's raining hard, খুব বৃষ্টি হচ্ছে at this moment. at this moment, this is the phrase, এই মুহূর্তে নিজস্ব একটা অর্থ আছে। এই মুহূর্তে এটা কেমন ফ্রেজ? what kind of a phrase is it? this is an adverbial phrase. কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ? এই অংশটি কাকে রেফার করছে? এই মুহূর্তে কথাটি কাকে রেফার করছে? রেফার করছে রেইনিংকে। বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। দিস ইজ অ্যাডভার্ব ফ্রেজ বিকজ দিস ইজ সেইং সামথিং অ্যাবাউট দ্য ভার্ব। অ্যাডভার্ব কি করে? ভার্ব সম্পর্কে কিছু বলে। আরেকটি সেন্টেন্স দেখি আমরা যেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ রয়েছে। দে লিভ ইন আ হাউস মেড অফ উড, তারা একটি বাড়িতে থাকে যেটা কাঠের তৈরি। দে লিভ ইন আ হাউস, তার পরের অংশটি ফ্রেজ মেড অফ উড। মেড অফ উড, কাঠের তৈরি। এই যে অর্থটি কার সম্পর্কে বোঝাচ্ছে? হাউস সম্পর্কে। হাউস কি পার্ট অফ স্পিচ? নাউন। নাউন সম্পর্কে কে কিছু বোঝায়? অ্যাডজেক্টিভ। তাহলে নাউন সম্পর্কে বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভের কাজ করছে এই ফ্রেজটি। সো দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ বিকজ দিস ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। হোয়াই? বিকজ দিস ইজ সেইং সামথিং অ্যাবাউট দ্য নাউন। সো দিস ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা খুব দ্রুত একবার ক্লজের অংশটাতে চোখ বুলিয়ে নিই। ক্লজে কি রয়েছে? ক্লজেও আমরা জানি দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ক্লজ। তিন ধরনের ক্লজ রয়েছে। নাউন ক্লজ, ইট ওয়ার্কস অ্যাজ এ নাউন। অ্যাডজেক্টিভ ক্লজ, ইট ওয়ার্কস অ্যাজ এন অ্যাডজেক্টিভ। অ্যাডভার্বিয়াল ক্লজ, ইট ওয়ার্কস অ্যাজ এন অ্যাডভার্ব। আমরা এই তিন ধরনের ক্লজকে একবার আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট যে ক্লজটি আমরা বলবো, নাউন ক্লজ দিয়ে শুরু করি আমরা। ওকে, উই অল থট দ্যাট ইট would not rain today.
দু ধরনের ক্লজ আছে, মানে তিন ধরন তো আমি ফাংশন হিসেবে বললাম, আবার দু ধরনের ভাগ করতে পারি। একটা হচ্ছে মেইন ক্লজ, all these three sentences are complex sentences. কমপ্লেক্স সেন্টেন্সে একটি থাকে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর একটি থাকে বা একাধিক থাকতে পারে ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেটিং ক্লজ। মেইন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ সেটা একরকম, এটা ছাড়া যে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেটিং ক্লজ যেটা থাকছে সেই ক্লজগুলো ভাগ হয় নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে উই অল থট দ্যাট ইট নট রেইন টুডে, আমরা সবাই ভেবেছিলাম বৃষ্টি হবে না। মেইন ক্লজ ব্র্যাকেট দাও, উই অল থট, দিস ইজ দ্য মেইন ক্লজ। দেখো এই ক্লজটি পরের ক্লজটির ওপর ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট, মেইন, প্রিন্সিপাল, আমরা এই কারণে বলি। পরের ক্লজটি দেখো মেইন ক্লজের উপর ডিপেন্ডেন্ট, ইট উড নট রেইন টুডে, আমরা কি ভেবেছিলাম যে এটা বৃষ্টি হবে না। ইট উড নট রেইন টুডে আন্ডারলাইন করো, দিস ইজ দ্য সাবঅর্ডিনেটিং ক্লজ। এটা কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। কেন? উই অল থট হোয়াট, উই অল থট হোয়াট, কি ভেবেছিলাম আমরা? এই যে কি ভেবেছিলাম বলছে, একটা কিছুকে বলছে, নাউনের কাজ করছে, নাউন ক্লজের কাজ করছে। সেই কারণে দিস ইজ আ নাউন ক্লজ। আই স, আরেকটি সেন্টেন্স বলি, I saw an old woman who was carrying a child. Main clause কোনটি? I saw an old woman. Main clause I saw an old woman. এটা মেইন ক্লজ। কেন এটা মেইন ক্লজ? কেন এটা প্রিন্সিপাল ক্লজ বলছি আমরা? Because this clause is not dependent on the next clause, তার উপর নির্ভর নয়, বরং পরের ক্লজটি, সাবঅর্ডিনেটিং ক্লজটি এই ক্লজটির উপর ডিপেন্ডেন্ট। সো দিস ইজ দ্য মেইন ক্লজ। এটা ব্র্যাকেটে রাখো, আই স অ্যান ওল্ড ওম্যান। এর পরের অংশটি হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড, কাকে বোঝাচ্ছে এটা? হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড কাকে রেফার করছে? ওম্যানকে। ওম্যান, আমরা কোনো নাউন বা প্রোনাউনকে যখন কিছু বলে তার সম্পর্কে কোনো ক্লজ, তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে দেখো ওম্যান, তার সম্পর্কে বোঝাচ্ছে হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড। তাহলে নাউন বা প্রোনাউন সম্পর্কে যেহেতু কিছু বলছে, দিস ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। আর লাস্ট সেন্টেন্স এখানকার, দ্য ডগ ফলোড হিজ মাস্টার ওয়্যার এভার হি গোজ, যেখানে মালিক যাচ্ছেন তাকে ফলো করছে দ্য ডগ। দ্য ডগ ফলোজ হিজ মাস্টার ওয়্যার এভার হি গোজ। এই সেন্টেন্সে দেখো হুইচ ক্লজ ইজ দ্য মেইন ক্লজ? দ্য ফার্স্ট ক্লজ, দ্য ডগ ফলোজ হিজ মাস্টার। এর উপর ডিপেন্ডেন্ট রয়েছে ওয়্যার এভার হি গোজ। তুমি খেয়াল করে দেখো, ওয়্যার এভার হি গোজ এই অংশটিকে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহার করতে পারি না। পারি? আমরা যদি বলি ওয়্যার এভার হি গোজ, তুমি বলবে হোয়াট, তাহলে কি? এই অংশটি যেহেতু অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহার হতে পারছে না, আমরা এটিকে বলছি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেটিং ক্লজ। মেইন ক্লজ হচ্ছে দ্য ডগ ফলোজ হিজ মাস্টার। এটা ব্র্যাকেটে দাও, আন্ডারলাইন করো, ওয়্যার এভার হি গোজ। এটা কি ধরনের ক্লজ আমরা দেখতে পাচ্ছি? ওয়্যার এভার হি গোজ। এটা কাকে, এটা কি সম্পর্কে বলছে? দ্য ডগ ফলো করা সম্পর্কে। ফলো করা, ফলো করা, ফলোজ, দিস ইজ আ ভার্ব। ভার্ব সম্পর্কে বা অ্যাডজেক্টিভ সম্পর্কে বা অ্যাডভার্ব সম্পর্কে কিছু বলে কে? আরেকটি অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি? ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সম্পর্কে কিছু বলা। এখানে ভার্ব সম্পর্কে বলছে, ফলো করছে। কোথায় ফলো করছে? wherever he goes। অ্যাডভার্বের কাজ করছে বলে দিস ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। বাহ, তাহলে এইটা আমরা এখানেই শেষ করছি। এবার আমরা নাইনে চলে যাব, ক্লাস 9-এ চলে যাব আমরা। এবং তোমাদের জানিয়ে দিই, ক্লাস 8-এর 12 লেসন আমরা পড়াশোনা করলাম, কিন্তু ক্লাস 9-এর 9th লেসন আমরা পড়াশোনা করব। এবং কি রয়েছে এই বিষয়ে তোমরা আশা করি জানো, এবং এটার বিস্তারিত কিন্তু স্যার তোমাদের জানাবে। তবু বলবো, এতক্ষণ আমরা 8 নিয়ে পড়াশোনা করলাম, অবশ্যই আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এবার ক্লাস 9-এ যাব, এই বিষয় নিয়ে, অর্থাৎ ক্লাস 9-এর 9th লেসন নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা স্যারকে করতে পারো। স্যার, আমরা তাহলে চলে যাবো। হ্যাঁ, শিওর।
তোমরা যারা পড়া শুনছো, ক্লাসে অ্যাটেন্ড করছো, এখন তো এভাবেই ক্লাসে অ্যাটেন্ড করছো, ওপেন টেক্সট বুক, ওপেন পেজ নাম্বার 69, lesson number 9. The title of the poem is The North Ship. The North Ship, it's written by Philip Larkin, English poet, very famous poet. This poem was first published in 1945. এই কবিতাটার পাবলিকেশনটা খুব একটু মজা আছে, একটু বলে নেওয়ার। ফরচুন প্রেস বলে একটা প্রেস পাবলিশ করেছিলেন ওনার কবিতা। এই ফরচুন প্রেসটা খুব গোলমেলে প্রেস ছিল। এরা কবি বা লেখকদের বই ছাপাতেন, কাউকে কোনো পয়সা দিতেন না। পয়সা তো দিতেনই না, বরং উল্টে মালিকের আবদার ছিল যে তোমার বইগুলো যেগুলো আমরা ছেপেছি, কিছু আমার কাছ থেকে বই তোমরাই কিনে নাও কিছু। তো যাই হোক, ভালো লোক নয়, পরে তার জেল টেল হয়েছিল, অন্য কথা। দ্য নর্থ শিপ, শিপ জাহাজ, নর্থ উত্তর, উত্তর দিকে যায় যে জাহাজ। ফার্স্ট স্ট্যান্জা। I saw 3 ships go sailing by over the sea, the lifting sea, and the wind rose in the morning sky, and one was rigged for a long journey. The first ship turned towards the west, over the sea, the running sea, and by the wind was all possessed and carried to a rich country. The second turned towards the east, over the sea, the quaking sea, and the wind hunted it like a beast to anchor in captivity. The third ship drove toward the north, over the sea, the darkening sea, and no breath of wind came forth, and the decks shone frostily. The northern sea rose high and black over the proud, unfruitful sea. East and west the ships came back, happily or unhappily, but the third ship went wide and far into an unforgiving sea, under a fire-spilling star, and it was rigged for a long journey. I saw 3 ships go sailing by. This poem also starts with the first person singular number. The narrator says, I saw 3 ships go sailing by. Sail, পাল তুলে যাত্রা করা, তিনটে জাহাজ পাল তুলে যাত্রা করতে আমি দেখেছিলাম তাদের। ওভার দ্য সি, দ্য লিফটিং সি। লিফট ইজ টু গেট হোল্ড অফ সামথিং অ্যান্ড টু টেক অ্যাওয়ে অ্যান্ড টু চেঞ্জ দ্য পজিশন। লিফট, তুলে নেওয়া, তুলে নিয়ে গেছে। 3টে জাহাজ যাত্রা করেছিল, সমুদ্রে সরে সরে গেছিল, উঁচু উঁচু হয়ে গেছিল। যখন আমরা জানি সমুদ্রের তীরে দাঁড়িয়ে যখন দেখা যায় পৃথিবীটা গোলাকার, সে কারণেই যখন জাহাজটা দূরে চলে যায় মনে হয় যেন আমাদের এই লেভেল থেকে একটু উঁচু লেভেলে রয়েছে। দ্য লিফটিং সি অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই। বাতাস রাইজ, বাতাসের ক্ষেত্রে যখন রাইজ শব্দটি ভার্বটি ব্যবহার করা হয় তার মানে দাঁড়ায় যে টু বিকাম স্ট্রঙ্গার। তাহলে দ্য উইন্ড বিকেম স্ট্রঙ্গার ইন দ্য মর্নিং স্কাই। সকালের আকাশে বাতাসের জোর বেড়েছিল। দিস ইজ আ গুড সিগন্যাল। বাতাসের জোর বাড়া মানে জাহাজ বা নৌকো ভালোভাবে যাবে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। কটা জাহাজ রওনা দিয়েছিল? 3টে। উনি কটার কথা বললেন আলাদা করে? ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। রিগ শব্দটি 3টে মানে। একটা মানে হচ্ছে কোনো কাজের ফল নিজের পক্ষে আনার জন্য অন্যায়ভাবে সাহায্য নেওয়া, অন্য কিছু সাহায্য নেওয়া। তোমরা শুনেছো ভোটের সময় রিগিং কোথাও কোথাও হয়। রিগ, অন্যায়ভাবে সাহায্য নেওয়া। রিগের আরেকটা মানে হচ্ছে চুপিসারে কোথাও কোনো যন্ত্র ফিট করে দেওয়া। দ্য কার ওয়াজ রিগড উইথ এক্সপ্লোসিভস। রিগ শব্দটি আরেকটি মানে, থার্ড মিনিংটা এখানে, সেটা হচ্ছে কোনো জলযানকে দড়ি, পাল, সমস্ত প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সজ্জিত করা, গোছানো। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। 3টে জাহাজের মধ্যে একটির কথা বিশেষ করে বললেন, সেটাতে দড়ি, পাল ইত্যাদি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল ফর এ লং জার্নি, অনেক দূরের যাত্রার জন্য। The first ship turned towards the west, over the sea, the running sea. সমুদ্র কেমন ছিল? বেশ সুন্দর প্রবাহ ছিল, রানিং সি। সেই সুন্দর প্রবাহমান সমুদ্র ধরে একটি জাহাজ চলে গেছিল ওয়েস্ট সাইডে, পশ্চিম দিকে।
and by the wind was all possessed and carried to a rich country, এবং বাতাসটাকে বয়ে নিয়ে গেছিল, টেনে নিয়ে গেছিল একটা অনেক সম্পদশালী দেশে, রিচ কান্ট্রি। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট ওভার দ্য সি, দ্বিতীয়টি গেছিল পূব দিকে সমুদ্রের মধ্য দিয়ে। দ্য কোয়েকিং সি, কোয়েক মানে কাঁপুনি, কম্পন, কিন্তু কোয়েকের পার্টিকুলার ভার্বটা ব্যবহৃত হয় when the shivering, the trembling is unpleasant, যখন আমরা চাই না অথচ কাঁপুনি হয়, অপ্রীতিকর, তখন কোয়েক, সব আর্থকোয়েক যেমন। কোয়েকিং সি, সমুদ্র যেন থরথর থরথর করে জাহাজটা কাঁপছিল, অর্থাৎ সমুদ্র ছিল উত্তাল। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, তোমরা টিভিতে দেখেছো একটা পশুকে আরেকটা শিকারী পশু তাড়া করে যাচ্ছে, একটা হরিণ, একটা জেব্রা, তাকে খরগোশ তাকে তাড়া করে যাচ্ছে একটি শিকারী পশু। হান্টিং, যে শিকারী পশু, ইটস হান্টিং অ্যানাদার অ্যানিম্যাল, তাড়া করে নিয়ে যাচ্ছে লাইক এ বিস্ট। এমনভাবে ঝড় এসে, হাওয়া এসে এমন প্রবলভাবে তাড়িয়ে নিয়ে গেছিল জাহাজটিকে, যেন কোনো শিকারী পশু কোনো শিকারকে তাড়া করছে। টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, নোঙর করা ক্যাপটিভিটিতে, একটা বন্দি, ক্যাপটিভিটি বন্দি দশা। অ্যাঙ্কার করা মানে, অ্যাঙ্কার যখন ভার্ব, অ্যাঙ্কার ভার্ব মানে হচ্ছে নোঙর করা। অ্যাঙ্কার শব্দটি আরেকটি মানে, আপনারা অ্যাঙ্কারিং করেন, অ্যাঙ্কার শব্দটি মূল অর্থ ছিল খবর পাঠ করা বা কোনো রিপোর্টকে পেশ করা। পরবর্তীতে আমেরিকানরা ওটাকে অ্যাঙ্কারম্যান বা অ্যাঙ্কার ওম্যান করেছেন আমেরিকানরা, সেখান থেকে এখন শুধু অ্যাঙ্কার এখন এই অর্থে ব্যবহৃত হয়। যাকে তো টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, জাহাজ বা নৌকো যখন নোঙর করে, উই কল ইট অ্যাঙ্কারিং, অ্যাঙ্কার করা, নোঙর করা। ইন ক্যাপটিভিটি, সেটা একটা জায়গায় যেন বন্দি হয়ে গেছিল, মুভমেন্ট বন্ধ হয়ে গেছিল। দ্য থার্ড শিপ, থার্ড শিপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাই মূল। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ, উত্তর দিকে গেছিল থার্ড শিপ, ওভার দ্য সি, সমুদ্রের মধ্য দিয়ে। এবার খেয়াল করো, দ্য ডার্কনিং সি, অন্ধকার হয়ে আসছে যেন সমুদ্র। দিস ইজ অ্যান অমিনাস সাউন্ড, অমিনাস সাইন দেয়ার ইজ, একটা অশুভ যেন ছবি আমাদের চোখের সামনে আস্তে আস্তে আঁকছেন। ডার্কনিং সি, অন্ধকার হয়ে আসছে সমুদ্র। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, বাতাসের কোনো প্রশ্বাস নিঃশ্বাস বয়ে এলো না। অ্যান্ড দ্য ডেকস শোন ফ্রস্টিলি, এবং জাহাজের ডেক সেটা যেন ফ্রস্টিলি, সেটা যেন কুয়াশাময়, সেটা যেন ঘোলা ঘোলা ছিল তার চেহারা। ইটস নট এ গুড সাইন, বাতাস নেই, সূর্যের আলো পরিষ্কার নয়, দৃষ্টি পরিষ্কার নয়, অন্ধকার হয়ে আসছে সমুদ্র। সমুদ্র যাত্রার পক্ষে, নৌকোর বা জাহাজের পক্ষে এ বড় অশুভ সময়। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তরের আকাশ হয়ে উঠল অন্ধকার, কালো হয়ে উঠল উত্তরের আকাশ, যেন উঁচু হয়ে উঠছে। আসলে মেঘ, আসলে ছায়া, অন্ধকার উঁচু হয়ে উঠছে। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, সমুদ্র সম্পর্কে দুটো অ্যাডজেক্টিভ খেয়াল করো। প্রাউড, দ্য সি ওয়াজ প্রাউড বিকজ অফ ইটস mightiness, because of its strength, because of its power, proud and unfruitful, কোনো ফল ফলে না যেখানে, নিষ্ফলা সমুদ্র, গর্বিত অহংকারী সমুদ্র। অহংকার যেন আমি সকলকে নিমজ্জিত করে দিতে পারি, এই অহংকার। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি, পূব দিক পশ্চিম দিক দুদিক থেকেই ফিরে এসছে দুটো জাহাজ, খুশি হয়ে কিংবা অখুশি হয়ে। যেটা গেছিল প্রথমে সেটা হ্যাপি, রিচ কান্ট্রিতে, যেটা গেছিল ক্যাপটিভিটি, যেখানে হান্টেড হয়ে গেছিল সেখানে সেটা আনহ্যাপি। লাস্ট স্ট্যাঞ্জা, ভেরি ইম্পর্টেন্ট স্ট্যাঞ্জা। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, ফিরল না তৃতীয় জাহাজ, চলে গেল ফার অ্যান্ড ওয়াইড, অনেক দূরে। এবং ফার অ্যান্ড ওয়াইড মানে
বা ওয়াইড অ্যান্ড ফার এখানে বলেছেন অনেক দূরে বিস্তৃতভাবে, ইনটু অ্যান আনফরগিভিং সি, এক সমুদ্র ধরে, যে সমুদ্র আনফরগিভিং, ফরগিভিং ক্ষমাশীল, আনফরগিভিং ক্ষমাহীন, যে সমুদ্র ক্ষমা করতে জানে না, যে সমুদ্র ক্ষমাশীল নয়, যে সমুদ্র মৃত্যুর প্রতীক, একটি ভুল, নিমজ্জিত হয়ে যাওয়া, মৃত্যুবরণ করা, আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, আর ওপরে রয়েছে যেন কোনো স্টার যেখান থেকে চুইয়ে পড়ছে, উপচে পড়ছে যেন আগুন। সূর্যের কথা বলা হচ্ছে। স্পিল, উপচে পড়া, চুইয়ে পড়া, কোনো পাত্রে কোনো তরল ঢাললে যখন ইট স্পিলস ওভার, চুইয়ে পড়ে, উপচে পড়ে, যেন আগুন উপচে পড়ছে সেই স্টার থেকে। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, আর সেই জাহাজটা এর আগে যেটা আমরা দেখতে পেয়েছি 4th লাইনে, যেখানে বলা আছে one was rigged for a long journey, almost repeated in the last line, and it was rigged for a long journey. এই জাহাজটা ছিল এক লং জার্নির জন্য তৈরি করা। This বাহ, was the ভীষণ poem. সুন্দর করে বোঝানো, ভীষণ সুন্দর করে বোঝানো। তার মানে কি স্যার প্রশ্নে চলে যাবো আমরা? হ্যাঁ, তারপর প্রশ্নে যাব। এই কবিতাটার যেটা আমরা পড়ছি, এই পড়ার পেছনে একটা অর্থ আছে, ভালো করে বুঝে নাও, তোমাদের পরীক্ষায় উত্তর দিতে সুবিধা হবে। তোমরা যদি ভালো করে বোঝো তাহলে তোমাদের পরীক্ষায় উত্তর তোমরা মাথার মধ্যে নিয়ে নাও, বুঝে নাও, কিছু না কিছু তুমি লিখে দিয়ে আসতে পারবে। এই গোটা কবিতাটি একটি প্রতীক। কিসের প্রতীক জানো? জীবনের প্রতীক। জীবনে কাদের প্রতীক? বিভিন্ন ধরনের মানুষের প্রতীক। কিভাবে? এক একটি জাহাজ এক এক ধরনের মানুষকে প্রতিনিধিত্ব করছে। প্রথম জাহাজটি যে গেছিল সুবিধে পেয়ে, রানিং সি, স্মুথ জার্নি, পৌঁছেছিল রিচ কান্ট্রিতে, সে মানুষদের কথা বলা হচ্ছে যে মানুষেরা সুখ, অর্থ, ক্ষমতা, ভোগ, বিলাস তার পিছু ধাওয়া করে, তা অর্জন করে। এবং সেক্ষেত্রে আমি বলবো তোমাদের এই 7th লাইনটা খেয়াল করো, অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড। পজেস করে নেওয়া, দখল করে নেওয়া, যে মানুষেরা জীবনে খুব ছোটে অর্থ, ক্ষমতা, যশ, সুখ, ভোগের পেছনে তারা যেন পজেসড হয়ে যান, তারা যেন অধিকৃত হয়ে যান এই বিলাস, ভোগ, ক্ষমতা, অর্থের দ্বারা, ইচ্ছে, লোভের দ্বারা, স্বপ্নগুলোর দ্বারা। এখানে সে মানুষদের কথা বলা হচ্ছে যারা এগুলোর পেছনে ধাওয়া করে। সেকেন্ড, সে মানুষদের কথা বলা হচ্ছে যারা জীবন, যুদ্ধ যাদের ব্যতিব্যস্ত করে তোলে, যাদের বিধ্বস্ত করে তোলে, জীবনের আঘাতে যারা বিপর্যস্ত হয়ে যান, জীবনের আঘাতে যারা আহত হয়ে যান, জীবন যাদের আনহ্যাপি হয়ে পড়ে, সেই মানুষদের কথা বলা হচ্ছে। উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, জীবন যেন তাদের তাড়া করে, লাইক এ বিস্ট, হান্ট করে, তাড়া করে এই মানুষদের যারা ক্যাপটিভিটির মতো জীবন কাটান, অসুখী জীবন কাটান, অসুখী জীবন কাটান। থার্ড, সে মানুষদের কথা বলা হচ্ছেন যারা ভেরি ভেরি রেয়ার, কিন্তু এরাই হচ্ছে মানুষ, এরাই হচ্ছেন মানুষ যারা যাত্রা করেন তাদের অভিমুখে, কিন্তু তাদের কাছে যাত্রা পথটাই মুখ্য, ফিরে আসবেন কিনা মুখ্য নয়, জীবনে থিতু হতে পারবেন কিনা মুখ্য নয়, লক্ষ্যটা থাকে স্থির, আদর্শ থাকে উচ্চ, বিপদ আসে, বিপদকে মাথায় নিয়ে তারা এগিয়ে চলেন। ডার্কনিং সি তাদের সঙ্গী হয়, নো ব্রেথ অফ উইন্ড তাদের সঙ্গী হয়, ফ্রস্টি লাইট তাদের সঙ্গী হয়, আনফরগিভিং সি তাদের মধ্য দিয়ে যাত্রা করতে হয়। জীবনে উত্থান পতন আসে, জীবনে লড়াই আসে, জীবনে অগ্নি পরীক্ষা আসে, তার মধ্য দিয়ে তারা এগিয়ে চলেন। এগিয়ে চলাটাই তাদের জীবন, এগিয়ে চলাটাই তাদের লড়াই। এই মানুষেরাই পৃথিবীকে সুখী করেন, এই মানুষেরা পৃথিবীকে উন্নত করেন। আমরা যে আজকে সভ্যতায় দাঁড়িয়ে আছি, এই মানুষদের মতো মানুষদের সহস্র সমালোচনা, সহস্র ক্রিটিসিজম, সেগুলোকে কাটিয়ে যারা জীবন মানুষকে পথ দেখাতে পেরেছেন,
আমার দেশে বিদ্যাসাগরের কথা ভাবো তোমরা, পৃথিবীকে সমৃদ্ধ করেছেন ডারউইনের কথা ভাবো, মানুষের মনোজগৎকে চিনতে শিখিয়েছেন ফ্রয়েডের কথা ভাবো, মানুষের সমাজের ক্ষেত্রে বিকাশের ক্ষেত্রে দিগন্ত বিস্তৃত নতুন ধারণা এনে দিয়েছেন কার্ল মার্কসের কথা ভাবো। এই মানুষেরা সারা জীবন সমালোচিত হয়েছেন, এই মানুষেরা জীবদ্দশা এবং মৃত্যুর পর সমালোচিত হয়ে যান, কিন্তু এই মানুষেরা পৃথিবীকে উন্নত করেন। আনফরগিভিং সির মতো সমাজের মধ্য দিয়ে যান, ডার্ক ক্লাউডের মধ্য দিয়ে যান। থার্ড শিপ রিগড, এরা প্রস্তুত, এদের মেরুদণ্ড সোজা ছিল, এদের শরীরে ডিটারমিনেশন ছিল, এদের মাথায় দৃঢ় সংকল্প নিয়ে তারা যাত্রা করেছেন। এটা হচ্ছে এই কবিতাটার মূল অর্থ। তো স্যার আমরা কি কিছু প্রশ্নে যাব এবারে? হ্যাঁ, sure. আচ্ছা, আমরা এই পোয়েম থেকে যে প্রশ্নে এবার যাব সেটা হলো গ্রামারের যে অংশটি আমরা আলোচনা করব। আমি এই কবিতাটার টেক্সট দ্যাট ইজ প্রিন্টেড, শোনো বাবা, তোমরা যারা পড়া শুনছো ভালো করে শোনো, আমরা প্রিন্টেড লাইন ধরে পড়ি, তারপর আমরা পড়তে শিখি যখন ভালো করে কোনো কবিতা, আমরা গোয়িং বিয়ন্ড দ্য লাইনস আমরা পড়ি, গোয়িং বিয়ন্ড দ্য টেক্সট। আমরা তখন পড়তে, এটাকে বলি আমরা টু রিড বিটুইন দ্য লাইনস। যা অক্ষরে ছাপা আছে তা তো আছে, যেটা ছাপা নেই, যেটা বুঝে নিতে হয়, সে অর্থটাও আমি তোমাদের বলেছি। এবার আমরা গ্রামারে যেটা আলোচনা করব সেটা হলো ফ্রেজাল ভার্ব। তোমরা পেজ নাম্বার 73, সেখানে এক্সারসাইজ 3, সেখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেজাল ভার্ব। when we say phrasal verb, খেয়াল করো শব্দটা কি বললাম, phrasal verb. It means first of all this is a verb, secondly this is a phrase. তোমরা যারা পড়া শুনছো তোমরা বুঝতে পারবে, একটু আগে আমি ফ্রেজ নিয়ে আলোচনা করেছি। a phrase has a particular meaning, a specific meaning, একটা সুনির্দিষ্ট অর্থ থাকে। তাহলে এই ফ্রেজাল ভার্ব কাকে বলে? যা যে একটা ভার্ব হিসেবে কাজ করে, একই সঙ্গে যার একটা ফ্রেজের অর্থ থাকে, একটা সুনির্দিষ্ট অর্থ থাকে। একটা উদাহরণ দিয়ে বললে তোমরা বুঝতে পারবে। পুট মানে কি? পুট মানে রাখা, আমরা জানি। পুট ইট সামওয়্যার, তুমি এটা রাখো কোথাও। অন, দিস পেন ইজ অন দ্য টেবিল। অন মানে ওপরে, কোনো কিছুর ওপরে। পুট মানে রাখা, অন মানে ওপরে, দুটো আলাদা শব্দের অর্থ আমরা দুটোই জানি, বাট ওয়েন পুট অন ইট উই ইউজ ইট as a phrasal verb, it has a different meaning, it gets a specific new meaning. Put on মানে wear, W-E-A-R, পরিধান করা। I put on a t-shirt, a striped t-shirt, আমি একটা striped t-shirt পরিধান করেছি, পরেছি। ওয়্যার, পুট একটা অর্থ ছিল, অন একটা আলাদা অর্থ ছিল, বাট ওয়েন দে আর ক্লাবড টুগেদার, ওয়েন দে আর ইউজড টুগেদার অ্যাজ আ ফ্রেজাল ভার্ব, দে ডিনোট আ ডিফারেন্ট মিনিং, আ স্পেসিফিক মিনিং। পুট অন, পরিধান করা। ফ্রেজাল ভার্ব তোমরা যখন শিখবে খেয়াল রাখবে, ফার্স্ট দেখো পুট অন, ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, পুট, তার সঙ্গে যোগ হয় একটি পার্টিকেল। ইট মে বি অ্যান অ্যাডভার্ব, মোস্টলি অ্যান অ্যাডভার্ব, অর ইট মে বি আ প্রেপোজিশন। একটি হতে পারে, দুটোও হতে পারে। যেমন ধরো পুট আপ উইথ, তিনটে রয়েছে, আবার পুট অন যখন বলেছি আমি, দুটো রয়েছে। তাহলে ফ্রেজাল ভার্ব কাকে বলি আমরা? আ ফ্রেজাল ভার্ব ইজ ইউজড অ্যাজ আ ভার্ব। সেকেন্ড পয়েন্ট, a phrasal verb has a specific meaning as a phrase. Number 3, a phrasal verb is consisted of a verb plus either a preposition or an adverb. এই হচ্ছে phrasal verb. Phrasal verb কোথায় ব্যবহৃত হয় বেশি? ইংরেজি ভাষাটা যখন কথ্য ভাষায় ব্যবহৃত হয়, when English is spoken mostly by native speakers, যাদের মাতৃভাষাটা ইংরেজি, when they speak in their language, in English, phrasal verbs are mostly used. তো phrasal verbটা তোমাদের শিখে রাখা খুব জরুরি, পরীক্ষাতেও আসে। এক্সারসাইজ 3 তে তোমরা পাচ্ছ phrasal verb. There are 5 sentences
and there are 7 phrasal verbs. স্যার এটা কেমন হলো? 5টা সেন্টেন্স 7টা phrasal verb কেন? তার কারণটা বলা রয়েছে there are 2 extra phrasal verbs. পরীক্ষায় এমনভাবেই দেওয়া থাকে, একটা দুটো করে বেশি দেওয়া থাকে। কেন বেশি দেওয়া থাকে? ওই যাতে ঠিকভাবে জানলে তবেই লেখা যায়, সেই জন্য এটা একটু দেওয়া থাকে। তো আমরা শিক্ষকরা তো এসব করি, মাঝে মাঝে ছেলেদেরকে একটু দেখে নেওয়ার চেষ্টা হয় যে তারা ঠিকঠাক শিখেছে কিনা, ওই জন্য একটা দুটো বেশি দিয়ে দেওয়া হয়। বইও তাই করা আছে। কি কি ফ্রেজাল ভার্ব আছে? ব্রিং আউট। ব্রিং আউট মানে প্রকাশ করা, প্রকাশ করা, বের করা। সেট আপ প্রতিষ্ঠা করা, স্থাপন করা। পুট আপ প্রদর্শন করা। রান আফটার কোনো কিছুর পেছনে যাওয়া, কোনো কিছুকে চাওয়া, কোনো কিছু পেতে চেষ্টা করা। গিভ আপ ত্যাগ করা, ছেড়ে দেওয়া। লুক ডাউন আপন নিচু চোখে দেখা, কাউকে নিচু চোখে দেখা, খারাপভাবে দেখা। টেক আফ টেক আফটার একই রকম দেখতে হওয়া, সদৃশ্য হওয়া। তাহলে এবার দেখা যাক। I have told you about the meanings of the phrasal verbs. Now let's read the sentences and let's try to find out which phrasal verb matches which sentence. Number A, the child resembles his grandfather. তোমরা দেখতে পাচ্ছ বইয়ে পেজ নাম্বার 73, exercise 3, number A, the child resembles his grandfather. Resemble সদৃশ্য হওয়া, take after. The child takes after, খেয়াল রাখো ভার্বের টেন্স এবং ইউজ অনুযায়ী ফ্রেজাল ভার্বে চেঞ্জ করতে হবে। ইফ দ্য রিজেম্বলস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস রয়েছে, আমরা টেইকে টেক্স করলাম, টেক্স আফটার। পাস্ট টেন্স থাকলে চেঞ্জ করে দিতে হবে। দ্য চাইল্ড টেক্স আফটার। নাম্বার বি, পাবলিশড, ব্রিং আউট প্রকাশ করা। কোন টেন্সে রয়েছে? দে পাবলিশড, পাস্ট টেন্স। তাহলে আমরা ব্রিং আউটকে পাস্ট টেন্সে করি, ব্রট আউট। দে ব্রট আউট। Number C, my mother taught me not to disrespect. Disrespect ছোট করা, হীন করা, খাটো করা। একটু আগে কোনটা পেয়েছি আমরা? Look down upon. Look down on বা look down upon একই অর্থ। Number C, disrespect, look down upon. চেঞ্জ করতে হলো কিছু? এস বা ইয়েস বা ইডি হয়নি। কেন হয়নি? এখানে এটা ইনফিনিটিভে রয়েছে। নাম্বার ডি, উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিটস। অ্যাবলিশ ত্যাগ করা, বাদ দেওয়া। কোনটা পেয়েছিলাম আমরা এখানে? গিভ আপ। উই শুড গিভ আপ ব্যাড হ্যাবিটস। নাম্বার 5, আ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট। বিল্ট স্থাপন করা, প্রতিষ্ঠা করা, সেট আপ। আ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট, ওয়াজ সেট আপ অ্যাট কোচবিহার। কোচবিহারে একটা নতুন ইউনিভার্সিটি সেটা স্থাপিত হয়েছিল। একেবারে আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর 1 মিনিট মতো হাতে আছে। স্যার আপনি কিছু বলতে চান? ক্লাস 8 এবং 9 যারা পড়াশোনা করছে, এখনো তো স্কুল খোলেনি, কবে স্কুল খুলবে এখনো কিছু অনিশ্চিত। হ্যাঁ, অনিশ্চিত হয়ে রয়েছে, কবে এখনো কিছু বোঝা যাচ্ছে না। তো সেই দিকে তাকিয়ে যারা পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? খুব ভালো করে সময়টা ব্যবহার করো। এই সময়টা লকডাউন কতদিন চলবে আমরা জানি না, আমাদের কারোর হাতে নেই। যা আমাদের হাতে নেই, হোয়াট উই ক্যানট কিওর মাস্ট বি এন্ডিওর্ড। যেটা কিওর করতে পারি না, এন্ডিওর করতেই হবে। ভালো করে সময়টাকে ব্যবহার করো, খুব ভালো করে পড়ো, খুব ভালো করে পড়ো। এত ভালো করে পড়ো যেন এই বছরে পড়াশুনো তোমাদের মাথায় একদম গেঁথে যায়, তোমাদের মস্তিষ্কে যেন চিরস্থায়ী হয়। ভালো করে শেখো, ভালো নম্বর পাও, পরীক্ষা ভালো রেজাল্ট করো, আর এই সময়টাকে খুব ভালো করে উপভোগ করো। যে সময়টা বাড়িতে থাকছো, অন্যবার এত সময় পাও না। পড়ো, লেখো, নিজের শখের কাজ করো, গান গাওয়া, আবৃত্তি করা, কবিতা পড়া, জিনিস তৈরি করা, একদমই একদমই অবশ্যই ভালো করে পড়াশোনা করে, এবং বারবার করেই স্যার ম্যাডাম যারা বলে আসেন যে তোমাদের টেক্সট বইটা সেটাকে ভালো করে খুঁটিয়ে পড়ো, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তবে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে পুরো বিষয়টি বোঝানোর জন্য, আর তোমাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী পর্যায়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো।